2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা অনেকে এবিটি এর মাধ্যমিক যে টেস্ট পেপারটা বার করেছে ওখান থেকে তোমরা প্র্যাকটিস করা শুরু করেছো। আমরা সেই টেস্ট পেপার থেকে ইংরেজির পেজগুলো আলোচনা করব। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে, বেশ কয়েকটা পেজ আছে। প্রথম পেজ আছে পেজ নাম্বার 22-এ। এর ভিডিও অলরেডি আমি বানিয়ে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নেবে। আর পেজ নাম্বার 72 সেকেন্ড পেজ, আজকে আমরা এই পেজ নাম্বার 72-এর ইংরেজিটা আলোচনা করব। পুরো পেজটাই আলোচনা করবো, মানে সিন আনসিন গ্রামার রাইটিং স্কিল সবটাই আলোচনা করব। তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 72 আমরা পেজ নাম্বার 72-এ এসে গেছি। একের দাগে একটা সিন দিয়েছে, স্বামীনাথনের যে গল্পটা আমাদের ক্লাস 10-এ প্রথম গদ্যে পড়তে হয়, ফাদার্স হেল্প, ওখান থেকে প্যাসেজ দিয়েছে। প্যাসেজটা তোমাদের সকলের পড়া আছে, আমি প্যাসেজটা পড়ছি না, সরাসরি আমি প্রশ্ন উত্তরে যাচ্ছি। একদম একের দাগে এমসিকিউ কিছু দেওয়া আছে। অন হিজ ওয়ে টু স্কুল স্বামীনাথন ওয়াজ বদার্ড বাই। স্কুলে যাওয়ার পথে স্বামীনাথনকে দংশন করছিল কে? উত্তর হচ্ছে তার বিবেক। তার বিবেক তাকে দংশন করছিল, অপশন নাম্বার বি, হিজ কনসায়েন্স। আর দুইয়ের দাগে আছে স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ। স্বামীর মাথাটা একদম গন্ডগোলে ভরা ছিল, মানে ভর্তি ছিল কিসে? উত্তর হচ্ছে কনফিউশন, অপশন নাম্বার সি। লাইনটা হবে স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। আর তিনের দাগে পার্সোনালি স্যামুয়েল ওয়াজ মোর, মানে ব্যক্তিগতভাবে স্যামুয়েল ছিলেন অনেক বেশি ফ্রেন্ডলি, মানে বন্ধুর মতো, অপশন নাম্বার এ। আর চারের দাগে স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর। স্যামুয়েলের মধ্যে বিশেষ একটা শ্রদ্ধাবোধ ছিল কার প্রতি? উত্তর হচ্ছে স্বামীনাথনের প্রতি, অপশন নাম্বার এ, স্বামী। আর পাঁচের দাগে অ্যাবাউট দ্য ডেসক্রিপশন অফ স্যামুয়েল, স্বামী ওয়াজ। স্যামুয়েলের যে বিবরণ সেই সম্পর্কে স্বামী কেমন ছিল? সে কি শিওর ছিল, নাকি আনশিওর ছিল, নাকি নিশ্চিত ছিল? উত্তর হচ্ছে আনশিওর, লাস্ট অপশন, অপশন নাম্বার ডি। এবার বি দাগে কমপ্লিট দ্য ফলোয়িং ইনকমপ্লিট সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই নিচের বাক্যগুলো দেওয়া আছে তিনখানা, এই বাক্যগুলো কিন্তু ইনকমপ্লিট অবস্থায় আছে, বাক্যগুলোকে তোমাকে কমপ্লিট করতে হবে। স্বামী ফেল্ড দ্যাট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। তাহলে স্বামীনাথন অনুভব করলো যে সে মিক্স আপ করে ফেলেছে। কি মিক্স আপ করে ফেলেছে? না বাস্তব এবং কল্পনা। তাহলে আমরা শূন্যস্থানে লিখবো দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। এটা পাবে প্রথম প্যারাতেই পাবে, লাস্ট লাইনে আছে, প্রথম প্যারার লাস্ট লাইনে আছে। আর দুইয়ের দাগে যে স্বামীজ কনসায়েন্স বদার্ড হিম, স্বামীর বিবেকটা তাকে দংশন করতে লাগলো। কেন? না তার কারণ হচ্ছে সে কিন্তু আদৌ নিশ্চিত ছিল না যে স্যামুয়েল সম্পর্কে সে যে বিবরণগুলো দিয়েছে সেগুলো আদৌ সঠিক কিনা। তো আমরা লিখবো বিকজ হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। এটা পাবে কোথায়? একদম প্রথম প্যারাতেই পাবে, 2 নম্বর লাইনে পাবে। তো আমরা লিখবো হি ওয়াজ নট অ্যাট অল শিওর, ওখান থেকে তুলব হ্যাড বিন অ্যাকিউরেট পর্যন্ত। আর স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল, স্বামী সিদ্ধান্ত নিতে পারছিল না যে স্যামুয়েল ড্যাশ করেন কিনা। উত্তর হচ্ছে একদম লাস্ট প্যারাতে পাবে, নিচের প্যারাতে প্রথম লাইনে পাবে ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। তাহলে আমরা তুলব রিয়েলি ডিজার্ভড, ওখান থেকে শুরু করে ইন দ্য লেটার পর্যন্ত। 3 নম্বর প্যারাতে তোমরা উত্তরটা পেয়ে যাবে। এবার সি দাগে ফিল ইন দ্য চার্ট, নিচে একটা চার্ট দিয়েছে, চার্টখানায় ফিল আপ করতে বলেছে। স্টেটমেন্ট আর রিজন, মানে বক্তব্য এবং কারণ। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছিল। কারণটা কি? না সে স্যামুয়েল সম্পর্কে তার নিজের মনস্থির করতে চাইছিল। হি ওয়ান্টেড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, এটা সেকেন্ড প্যারা প্রথম লাইনে উত্তর পেয়ে যাবে। আর দুয়ে দাগে যে স্বামীজ মাইন্ড ফিল্ড উইথ সরো, স্বামীর মনটা দুঃখে ভরে উঠলো। এর ফলে কি হলো? না সে স্যামুয়েলের কালো মুখের কথা মনে করলো, তার গোঁফের কথা মনে করলো, তার না কামানো দাড়ির কথা মনে করলো এবং হলুদ কোটের কথা মনে করলো। তাহলে আমরা এখানে উত্তর লিখবো স্বামী রিকল্ড স্যামুয়েলস ডার্ক ফেস, কমা হিজ থিন মুস্টাস, কমা আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট। এটা পাবে কোথায়? একদম শেষ 2 লাইনে পাবে। তাহলে স্বামী রিকল্ড থেকে শুরু করে আমরা ইয়েলো কোট পর্যন্ত তুলে দেবো এখানে। 2-এর দাগে একটা পোয়েম দিয়েছে, পোয়েমটা দ্য স্নেল থেকে নেওয়া। আমাদের ক্লাস 10-এর শেষ যে কবিতাটা আছে দ্য স্নেল, উইলিয়াম কাউপারের লেখা, সেখান থেকে কবিতাটা নেওয়া হয়েছে। তো কবিতাটা তোমরা সকালে পড়েছো, আমি আর পড়াচ্ছি না, আমি সরাসরি প্রশ্ন উত্তরে যাচ্ছি। একদম নিচে কিছু এমসিকিউ দেওয়া আছে। 1-এর দাগে দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস হোয়েন ইট ইজ। শামুকটা গুটিয়ে নেয় নিজেকে ঘরের মধ্যে যখন তাকে কি করা হয়? তো উত্তর হচ্ছে স্লাইটলি টাচড, সেকেন্ড অপশন যাব, স্লাইটলি টাচড। আর 2-এর দাগে দ্য স্নেল ইজ স্যাটিসফাইড উইথ ইটস ওন, শামুক সন্তুষ্ট তার নিজের কোন জিনিসটাকে নিয়ে? উত্তর হচ্ছে ট্রেজারকে নিয়ে, অপশন নাম্বার সি। আর 3-এর দাগে দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু, শামুক কোন জিনিসকে ভয় পায় না? উত্তর হচ্ছে পড়ে যাওয়াকে ভয় পায় না, ফল, অপশন নাম্বার সি। আর 4-এর দাগে দ্য স্নেল লিভস ইন হিজ হাউস উইথ, শামুক তার নিজের ঘরের মধ্যে যে বাস করে সে কাকে নিয়ে বাস করে? কেউ তার সঙ্গে থাকে না, সাধুর মতো জীবনযাপন করে। তাহলে নান উত্তর হবে, অপশন নাম্বার ডি।
এবারে বি একের দেখে বলছে হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক টু, শামুক কোথায় আটকে থাকে বা কোথায় লেগে থাকে। একদম কবিতার প্রথম দু লাইন লিখে দিলেই হবে। সে ঘাসের সঙ্গে, দেওয়ালের সঙ্গে, পাতার সঙ্গে, ফলের সঙ্গে, এসবের সঙ্গে লেগে থাকে। আমরা প্রথম দু লাইন তুলে দেবো, দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। আমি লাইনটা কী হবে বলে দিচ্ছি। সেক্ষেত্রে উত্তর হবে টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। এই দু লাইন লিখে দেবে, প্রথম প্রশ্নের উত্তর হয়ে যাবে। আর দুইয়ের দায় কোশ্চেন আছে হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইনটু ইটস হাউস, শামুক নিজেকে ঘরের মধ্যে লুকিয়ে নেয় কখন। এটা নিজেকে লিখতে হবে। শামুকের যখন কেউ কোনো শামুক যখন বুঝতে পারে কোনো ঝড় আসছে বা কোনো বিপদ আসছে, তখন সে নিজেকে গুটিয়ে নেয়। আর যখন তার কেউ হর্নকে মানে সুঁড়কে স্পর্শ করে, তখন সে গুটিয়ে নেয়। তো আমরা লিখবো হোয়েন এনি স্টর্ম অর ডেঞ্জার কামস অর এনিবডি টাচেস ইটস হর্ন দ্য স্নেল হাইডস ইনটু হিজ হাউস। দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। এবার একটা আনসিন দিয়েছে, আনসিনটা পড়ছি শোনো। World Environment Day is celebrated on June 5 all across the globe to spread the importance of conserving planet Earth, our one and only real home. এই বিশ্ব পরিবেশ দিবসটা পালিত হয় 5ই জুন গোটা দুনিয়া জুড়ে। শুধুমাত্র আমাদের এই পৃথিবীটাকে, আমাদের যে গ্রহ পৃথিবী, তাকে সংরক্ষণ করার প্রয়োজনীয়তা কতটা, এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য। এই পৃথিবী হচ্ছে আমাদের একমাত্র আমাদের বাসস্থান বা ঘর, অন্য কোনো গ্রহে কিন্তু মানুষের বসতি নেই। The theme for 2022 Only One Earth focuses on our role as the citizens of the earth. এই আমাদের 2022 সালে যে প্রোগ্রামটা হবে তার একটা থিম বাছা হয়েছে। সে মূল মন্ত্রটা হচ্ছে অনলি ওয়ান আর্থ, কেবলমাত্র বাঁচার জন্য একটাই পৃথিবী রয়েছে। তো এই থিমটাকে নিয়ে কাজ করছে। তাই আমাদের কিন্তু ভূমিকা কী রয়েছে এই পৃথিবীতে নাগরিক হিসেবে, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে রক্ষা করতে হবে, অ্যান্ড টু এনকারেজ সাস্টেনেবল লিভিং এভরিওয়্যার অ্যান্ড এভরিডে, এবং সর্বত্র এবং প্রতিদিন যাতে সুস্থির জীবনযাপনকে উৎসাহিত করা যায় সে বিষয়ে আমাদের ভূমিকাটাকে নিয়ে আলোচনা করতে হবে। ইট হ্যাজ বিকাম ইম্পারেটিভ টু টক অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। আজকে অবশ্যম্ভাবী হয়ে পড়েছে কথা বলতে হবে আমাদেরকে জলবায়ু পরিবর্তনকে নিয়ে, পলিউশন অ্যান্ড ইটস এফেক্ট অন আওয়ার ফ্রেজাইল ইকোসিস্টেম। আজকের দুনিয়ায় দূষণ এবং তার যে প্রভাবটা পড়ছে আমাদের এই ভঙ্গুর বাস্তুতন্ত্রে, অ্যান্ড টু বি এবল টু লিভ ইন এ হেলদি এনভায়রনমেন্ট, এবং যাতে আমরা বাঁচতে পারি একটা স্বাস্থ্যকর পরিবেশে, অ্যাজ আওয়ার বেসিক হিউম্যান রাইটস, আমাদের সাধারণ মৌলিক অধিকার হিসেবে। দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ অ্যান ইনিশিয়েটিভ অফ দ্য ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, যাকে সংক্ষেপে বলা হয় ইউএনইপি। এই সংস্থাই প্রথম চালু করেছিল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তাদের প্রাথমিক সূচনা হয়েছিল এই সংস্থার হাত ধরে। In 1972, for the first time in the world, a conference on the environment was held in Stockholm, United Nations Conference on the Human Environment, which is also known as the Stockholm Conference. 1972 সালে প্রথমবার একটা বিশ্ব জুড়ে একটা ওয়ার্ল্ড কনফারেন্স হয়েছিল পরিবেশকে উপর কেন্দ্র করে, এবং সেটা ছিল স্টকহোম। এটা একটা সিটির নাম, ইউনাইটেড নেশনসে অবস্থিত, এবং সেখানে হিউম্যান এনভায়রনমেন্টকে নিয়ে আলোচনা হয়েছিল, যে কনফারেন্সটাকে আজকে আমরা ইতিহাসে স্টকহোম কনফারেন্স নামে চিনি। দিস গেভ বার্থ টু দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। আর সেই কনফারেন্স থেকে উৎপত্তি হয় বিশ্ব পরিবেশ দিবসের, অ্যান্ড অলসো ক্রিয়েটেড দ্য ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এবং সেখান থেকে সৃষ্টি হয়েছিল এই যে সংস্থাটা আমরা একটু আগে নাম শুনলাম, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, যাকে ইউএনইপি বলে। সেই কনফারেন্স থেকে কিন্তু এই সংস্থাটার জন্ম। সাম অফ দ্য ইম্পর্ট্যান্ট থিমস ফ্রম দ্য রিসেন্ট ইয়ার্স ওয়ার, সম্প্রতি যে বছরগুলো গেছে সেখানে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে, সেখানে মূল মন্ত্র বিভিন্ন বছরে বিভিন্ন রকম নেওয়া হয়েছে। কয়েকটা গুরুত্বপূর্ণ মন্ত্রগুলো হলো, কয়েকটা গুরুত্বপূর্ণ থিমগুলো হলো বিট প্লাস্টিক পলিউশন 2018 ইন্ডিয়া, ভারতবর্ষে 2018 সালে মূল মন্ত্র ছিল প্লাস্টিক পলিউশনকে বিট করতে হবে। এয়ার পলিউশন 2019 চাইনা, আর চাইনাতে 2019 সালে মূল মন্ত্র ছিল এয়ার পলিউশন। সেলিব্রেট বায়োডাইভার্সিটি 2020 কলম্বিয়া অ্যান্ড জার্মানি, কলম্বিয়া আর জার্মানিতে 2020 সালে তাদের মূল মন্ত্র ছিল সেলিব্রেট বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্য, অ্যান্ড ইকোসিস্টেম রেস্টোরেশন 2021 পাকিস্তান। আর পাকিস্তানে 2021 সালে যে মূল মন্ত্র ছিল সেটা ছিল ইকোসিস্টেম রেস্টোরেশন। দ্য ইয়ার 2022 মার্কস দ্য 50 ইয়ার অ্যানিভার্সারি অফ দ্য 1972 স্টকহোম কনফারেন্স। ওই 1972 সালে স্টকহোমে যে কনফারেন্সটা হয়েছিল তার 50 বছর পূর্তি হলো এই 2022 সালে। অ্যান্ড দিস ইয়ার্স হোস্ট কান্ট্রি সুইডেন, এবং এবছরের আয়োজক দেশ হচ্ছে সুইডেন। দ্য প্লেস ফ্রম হোয়ার ইট অল স্টার্টেড, আর সুইডেন হচ্ছে সেই জায়গা যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। অনলি ওয়ান আর্থ ইজ অল অ্যাবাউট লিভিং সাস্টেনেবলি, একমাত্র পৃথিবী একমাত্র গ্রহ যেখানে সুস্থিরভাবে জীবনযাপন করা যায়। দ্য মোস্ট ইম্পর্টেন্টলি এভরি সিটিজেন অন দিস আর্থ মাস্ট প্লেস টু সেভ ইট, তাই এই পৃথিবীতে থাকা সমস্ত নাগরিককে শপথ করতে হবে যে আমরা এই পৃথিবীটাকে বাঁচাবো, আগামী দিনের জন্য সংরক্ষণ করে যাব।
এটা নেওয়া হয়েছে এডিটেড ফ্রম দ্য টাইমস অফ ইন্ডিয়া জুন 5, 2022। 2022 সালে 5ই জুন টাইমস অফ ইন্ডিয়া থেকে এই উদ্ধৃত অংশটি তুলে নেওয়া হয়েছে। আমরা এমসিকিউতে যাব। একের দাগে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ সেলিব্রেটেড অন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে? উত্তর হচ্ছে 5ই জুন, অপশন নাম্বার সি। আর দুইয়ের দাগে দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ এন ইনিশিয়েটিভ অফ দ্য, এই বিশ্ব পরিবেশ দিবস সূচনা হয়েছিল কার হাত ধরে, মানে কারা চালু করেছিল? উত্তর হচ্ছে ওই ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, যাকে সংক্ষেপে বলে ইউএনইপি, এরাই প্রথম চালু করেছিল, অপশন নাম্বার বি। তিনের দাগে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড এ কনফারেন্স অন দ্য, প্রথমবার পৃথিবীতে একটা কনফারেন্স হয়েছিল, ওয়াজ হেল্ড, এবং সেটা হয়েছিল কত সালে? উত্তর হচ্ছে 1972 সালে, অপশন নাম্বার বি। আর চারের দাগে দিস কনফারেন্স ওয়াজ হেল্ড ইন দ্য সিটি নেমড, এবং এই কনফারেন্সটা হয়েছিল যে শহরে, সে শহরটার নাম হচ্ছে স্টকহোম, অপশন নাম্বার ডি। আর ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট গেভ বার্থ টু দ্য, ইউনাইটেড নেশনের যে কনফারেন্সটা হয়েছিল মানব পরিবেশকে নিয়ে, সেটা কিন্তু কিসের জন্ম দিয়েছিল? উত্তর হচ্ছে বিশ্ব পরিবেশ দিবসের উৎপত্তি হয়েছিল সেদিন থেকে, অপশন নাম্বার সি, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। আর ছয়ের দাগে দ্য থিম অফ দ্য বিট প্লাস্টিক পলিউশন ওয়াজ অবজার্ভড বাই ইন্ডিয়া ইন, ওই প্লাস্টিক পলিউশনকে বন্ধ করতে হবে এই থিমকে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছিল ভারতবর্ষে কত সালে? উত্তর হচ্ছে 2018 সালে, 2018, অপশন নাম্বার এ। এবার আমরা ট্রু ফলসে যাব, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। একের দাগে দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ওয়াজ অবজার্ভড আফটার স্টকহোম কনফারেন্স, ওই স্টকহোম কনফারেন্সের পর থেকেই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এটা কিন্তু পালিত হওয়া শুরু হয়, অবশ্যই ঠিক, আমরা ট্রু লিখবো। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে এইসব জায়গা থেকে তুলবে, দ্য স্টকহোম কনফারেন্স দিস গেভ বার্থ টু দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, তাহলে দ্য স্টকহোম থেকে শুরু করে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পর্যন্ত তুলে দেবে, এটা প্রথম সাপোর্টিং স্টেটমেন্ট। আর দুইয়ের দেখা যাচ্ছে দ্য স্টকহোম কনফারেন্স হ্যাজ কমপ্লিটেড 25th ইয়ার ইন 2022, 2022 সালে স্টকহোম কনফারেন্স তার 25 বছর পূর্ণ করলো, মানে পূর্তি লাভ করলো, কথাটা ভুল, 50 বছর হয়ে গেছে, 50 বছরে বার্ষিকীটা পালন হলো, এটা আমরা ফলস লিখবো, এফ লিখলাম, সঙ্গে সাপোর্টিং দেব। দি ইয়ার 2022 মার্কস দ্য 50 ইয়ার অ্যানিভার্সারি অফ দ্য 1972 স্টকহোম কনফারেন্স, তাহলে দ্য ইয়ার 2022 থেকে শুরু করে কনফারেন্স পর্যন্ত, এটা তুলে দেবে, সেকেন্ড সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। আর 3 নাম্বার দিয়েছে দ্য থিম অফ দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ফর 2022 ওয়াজ এয়ার পলিউশন, 2022 সালে যে বিশ্ব পরিবেশ দিবসটা পালিত হবে সেখানে থিম বা মূল মন্ত্র হচ্ছে এয়ার পলিউশন, কথাটা ভুল, ফলস, সেখানে মূল মন্ত্র হচ্ছে অনলি ওয়ান আর্থ, এটা আমাদের সেকেন্ড প্যারাতে রয়েছে, দেখিয়ে দিচ্ছি। তাহলে সাপোর্টিং হবে দ্য থিম ফর 2022 অনলি ওয়ান আর্থ, এইটুকু, দ্য থিম থেকে ওয়ান আর্থ পর্যন্ত, এইটুকু লিখে দিলে আমাদের থার্ড সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এবার এখানে 4খানা কোশ্চেন আছে, খুব সোজা সোজা প্রশ্নগুলো দিয়েছে। একের দাগে হোয়াট ইজ দ্য পারপাস অফ অবজার্ভিং দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অল অ্যাক্রস দ্য গ্লোব, গোটা দুনিয়া জুড়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করার মূল উদ্দেশ্যটা কি? একদম প্রথম প্যারাটাই লিখে দিলে আমাদের উত্তর হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা উত্তরে লিখবে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ সেলিব্রেটেড অন জুন 5 অল অ্যাক্রস দ্য গ্লোব টু স্প্রেড দ্য ইম্পর্টেন্স অফ কনজার্ভিং প্ল্যানেট আর্থ আওয়ার ওয়ান অ্যান্ড অনলি রিয়েল হোম, এই ফার্স্ট প্যারা পুরোটা লিখে দিলে কিন্তু একের দাগে উত্তরটা হয়ে যাবে। আর দুইয়ের দাগে কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য থিম ফর দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2022, এই 2022 সালে যে বিশ্ব পরিবেশ দিবসটা পালিত হবে সেখানে থিমটা কি, মূল মন্ত্রটা কি, এটা আমাদের সেকেন্ড প্যারায় বলা আছে। সেক্ষেত্রে উত্তরটা হবে দ্য থিম ফর 2022 অনলি ওয়ান আর্থ ফোকাসেস অন আওয়ার রোল অ্যাজ দ্য সিটিজেন্স অফ দ্য আর্থ টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড টু এনকারেজ সাস্টেনেবল লিভিং এভরিহোয়ার অ্যান্ড এভরিডে, এই প্যারাটা পুরো তুলে দেবে, দুইয়ের দাগের উত্তর হয়ে যাবে। আর তিনের দাগে হচ্ছে রাইট সাম অফ দ্য ইম্পর্টেন্ট থিমস অফ দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ফ্রম দ্য রিসেন্ট ইয়ার্স, সম্প্রতি বছরগুলোতে কয়েকটা গুরুত্বপূর্ণ থিমগুলো কি কি, এটা আমাদের একটা পুরো প্যারা দেওয়া আছে, ওই 6 নম্বর প্যারাটা পুরো লিখে দিলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। সেক্ষেত্রে উত্তর হবে সাম অফ দ্য ইম্পর্টেন্ট থিমস ফ্রম দ্য রিসেন্ট ইয়ার্স ওয়ার বিট প্লাস্টিক পলিউশন 2018 ইন্ডিয়া, এয়ার পলিউশন 2019 চাইনা, সেলিব্রেট বায়োডাইভার্সিটি 2020 কলম্বিয়া অ্যান্ড জার্মানি, অ্যান্ড ইকোসিস্টেম রেস্টোরেশন 2021 পাকিস্তান, এই প্যারা পুরো লিখলে কিন্তু 3-এর দাগের উত্তর হবে। আর 4-এর দাগে কোশ্চেন হোয়াট হ্যাজ বিকাম ইম্পারেটিভ টু টক অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, বিশ্ব পরিবেশকে নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আবশ্যকীয় কি হয়ে দাঁড়িয়েছে? সেক্ষেত্রে উত্তরে আমরা লিখব ইট হ্যাজ বিকাম imperative to talk about the climate change, pollution and its effect on our fragile ecosystem and to be able to live in a healthy environment as our basic human rights, এই প্যারা পুরো তুলে দেবে, 4-এর দাগে উত্তর হয়ে যাবে। এবার আমরা গ্রামারে যাব। 4-এর দাগে এটা কিছু এমসিকিউর আকারে দেওয়া আছে, কারেক্ট অল্টারনেটিভটাকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এভরি সিটিজেন হ্যাজ এ ডিউটি টু মেনটেন ক্লিনলিনেস ইন দেয়ার সারাউন্ডিংস, মানে প্রত্যেকটা নাগরিক একটা কর্তব্য আছে তাদের চারপাশটাকে পরিষ্কার করে রাখার বা পরিচ্ছন্নতা বজায় রাখার। নেক্সট সানডে উই শ্যাল বি ক্যারিং, যেহেতু এখানে ক্যারিং আছে, CARRYING আছে, মানে আমাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যেতে হবে, তাই আমরা শ্যাল বি ক্যারিং লিখব। নেক্সট সানডে উই শ্যাল বি ক্যারিং অন এ ক্লিনিং প্রোগ্রাম ইন আওয়ার এরিয়া। অল অফ আস, আমাদের প্রত্যেকেই কিন্তু আমরা সবাই আর ইন্টারেস্টেড, আমরা সকলেই কৌতূহলী টু জয়েন দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামে জয়েন করার জন্য।
এবার 5-এর এ দাগে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এভরি ওয়ান অফ আস ইজ, আমাদের মধ্যে প্রত্যেকে ইজ এ মেম্বার অফ অ্যান অর্ডার অ্যান্ড সিভিলাইজ সোসাইটি, আমরা সকলেই একটি সুশৃঙ্খল এবং সভ্য সমাজের নাগরিক। সো উই অল হ্যাভ আ ডিউটি টু আদার ফেলো সিটিজেন, তাই আমাদের প্রত্যেকের একটা কর্তব্য রয়েছে সহনাগরিকদের প্রতি, অ্যান্ড দ্য সোসাইটি উই লিভ ইন, এবং যে সমাজে আমরা বাস করি সেই সমাজের প্রতি। এবারে বি দাগে ডু অ্যাজ এ ডাইরেক্টেড 3খানা গ্রামার দেওয়া আছে। প্রথমটা, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। আমরা উত্তর লিখবো দ্য টিচার আস্কড, ASKED, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। এভরিবডির পরে কিন্তু ওয়াজ লিখবে, ওয়াজটাকে এভরিবডির আগে লিখবে না, কারণ আমাকে অ্যাসার্টিভের স্ট্রাকচারে আসতে হবে। তাহলে আমি অ্যান্সারটা আবার বলছি, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। আর 2-এর আগে হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, হি ইজ নট অ্যাফ্রেড অফ ইট, সে সর্বদাই সত্যি কথা বলে, সে এটাকে ভয় পায় না। এটাকে সিম্পল করতে বলেছে, তার মানে কি সে সত্যি কথা বলতে কখনোই ভয় পায় না। তাহলে হি ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ, টুর পরে যখন স্পিক লিখবে সেখানে এস যোগ করার দরকার নেই, তাহলে টু স্পিক দ্য ট্রুথ। আর 3-এর আগে সামওয়ান রোড দিস লেটার ইন দ্য 19th সেঞ্চুরি, কেউ একজন চিঠিখানা লিখেছিল 19th সেঞ্চুরিতে, ভয়েস চেঞ্জ করলে হবে দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th সেঞ্চুরি, এখানেই ফুল স্টপ হবে, বাই সামওয়ান আর লেখার দরকার নেই। আর সি দাগে ফ্রেজাল ভার্ব আছে, নান অফ দ্য মেম্বার্স কেম ফর দ্য মিটিং, মেম্বারদের মধ্যে কেউ মিটিংয়ে এলো না, কেম মানে এলো না, উপস্থিত হলো না, তাহলে এখানে উত্তর হবে টার্নড আপ, মানে TURNED, টার্নড আপ। ইডি যোগ করবে এই কারণে যেহেতু কেমটা সেকেন্ড ফর্মে আছে, মানে পাস্ট ফর্মে আছে। দিয়ে দেখা গেছে দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ড, এই পোস্টপন্ড মানে স্থগিত করে দেওয়া হয়েছিল, তাহলে আমরা লিস্টে পাচ্ছি পুট অফ, এই পুট অফটা হবে, এখানে ইডি ফর্মে আছে কিন্তু পুট অফের তো ফর্ম চেঞ্জ হয় না, তাই এখানে পুট অফ লিখে দিলে হবে, PUTOFF, পুট অফ লিখে দিলেই হবে। দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার, ইনভেস্টিগেটিং মানে তদন্ত করা, তদন্ত করা মানে কি লুক ইনটু, তবে ইনভেস্টিগেটের সঙ্গে ING যোগ করা আছে, তাই আমরা উত্তরে লিখব লুকিং ইনটু। এবার 6-এর দাগে ভোকাবুলারি, আনসিন থেকে 4খানা শব্দ খুঁজতে হয়, যেটা অনেক স্টুডেন্টসের কাছে একটু কঠিন বলে মনে হয়, তবে একটু ভালো করে পড়লে কঠিন আদৌ লাগার কথা নয়। এখানে 1-এর দাগে আছে রিইন্ট্রোডাকশন অফ সামথিং, কোনো কিছু সূচনা করা, তো রিইন্ট্রোডাকশন মানে ইনিশিয়েটিং বা ইনিশিয়েটিভ, এটা আমাদের উত্তর হয়ে গেল। আর ইজিলি ড্যামেজড অর ব্রোকেন, সহজে ভেঙে যায় বা ক্ষণভঙ্গুর, যাকে আমরা ফ্রেজাইল বলি, FRAGILE, ফ্রেজাইল। আমি এক্ষুনি দেখিয়ে দেবো, আনসিনে কোথায় কোথায় আছে আমি দেখিয়ে দেবো, খালি শুনে নাও। আর 3-এর আগে টু গিভ হোপ, সাপোর্ট অর কনফিডেন্স টু সামবডি, মানে কাউকে আশা দেওয়া, সমর্থন দেওয়া, আত্মবিশ্বাস যোগানো, মানে কি তাকে এনকারেজ করা, উৎসাহিত করা, তাহলে এখানে আমরা এনকারেজ লিখবো। আর এ সলেম প্রমিস, একটা জোরদার প্রতিশ্রুতি, তাকে আমরা প্লেজ বলি, PLEDGE। তাহলে চলো 4টা শব্দ কোথায়, এনকারেজ এখানে পাচ্ছ, ইনিশিয়েটিভ এখানে পাচ্ছ, ফ্রেজাইল এখানে পেলে, আর প্লেজ এখানে পাচ্ছ, তাহলে 4খানা শব্দ পেয়ে গেলে। এবার আমরা রাইটিং স্কিলে প্রবেশ করবো। 7-এর দাগে সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল, মনে করো তুমি তোমার স্কুলে কালচারাল সেক্রেটারি, ইউর স্কুল উইল কন্ডাক্ট অ্যান এডুকেশনাল ট্যুর টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, তোমার স্কুল আয়োজন করবে একটা শিক্ষামূলক ভ্রমণ একটা ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন স্থানে। রাইট এ নোটিস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টসগুলোকে ব্যবহার করে একটা নোটিশ লিখো। নেম উল্লেখ করো, যে জায়গায় তোমরা যাবে, ডেট অ্যান্ড টাইম উল্লেখ করো, জার্নিটা কবে হবে, ট্রান্সপোর্ট অ্যান্ড টোটাল কস্ট, পরিবহন কিসে হবে, কত খরচা হবে সেগুলো বলো। দ্য ড্রেস অ্যান্ড আদার থিংস স্টুডেন্টস শুড ক্যারি, বাচ্চারা কী কী পোশাক নিয়ে যাবে, কী কী জিনিস নিয়ে যাবে সেগুলো বলে দাও। এনলিস্টিং দ্য নেমস, কীভাবে তারা নামটাম লেখাবে সেগুলো বলে দাও। আর ইয়োর সাজেশন, তোমার কিছু সাজেশন থাকলে সেটা দিয়ে দাও। এই নোটিশটা আমরা সহজে আলোচনা করে নেব। সেক্ষেত্রে আমরা একদম প্রথমে লিখবো স্কুলের নাম, আমি এখানে লিখলাম কনটাই মডেল ইনস্টিটিউশন, তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে। তারপর সেকেন্ড লাইনে নোটিশ কথা লিখলাম, তারপর নোটিশ নাম্বার দেবো, যে কোনো একটা সংখ্যা লিখবো, অবলিক দিয়ে সালটা দেবো। আমি লিখেছি 51/2023, তোমরা অন্য কোনো সংখ্যা দিয়েও অবলিক দিয়ে 2023 বা 2024 লিখতে পারো। আর ডেট দেবো 5/12/2023 আমি দিলাম, তোমরা তোমার পরীক্ষা হলে যেদিন বসে লিখবে সেদিনকার তারিখ দিয়ে দিবে। এখানে একটা সাবজেক্ট উল্লেখ করতে পারো, এখানে মাঝখানে আমি সাবজেক্ট দিইনি, তোমরা সাবজেক্ট লিখতে পারো, SUB সাবজেক্ট লিখে বিসর্গ দিয়ে দেবে বা কোলন দিয়ে দেবে, তারপর লিখে দেবে এডুকেশনাল ট্যুর, এটা লিখে দেবে। সাবজেক্ট না লিখলেও চলে, কিন্তু লিখে দেওয়াটা ভালো, সাবজেক্ট লিখে এডুকেশনাল ট্যুর লিখে দেবে। তারপর লিখবো অল দ্য স্টুডেন্টস অফ কন্টাই মডেল ইনস্টিটিউশন আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান এডুকেশনাল ট্যুর টু মুর্শিদাবাদ অন নেক্সট ফ্রাইডে। কন্টাই মডেল ইনস্টিটিউশনের সমস্ত ছাত্রছাত্রীদেরকে এত দ্বারা জানানো যায় যে আমাদের স্কুল একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করতে চলেছে মুর্শিদাবাদে আগামী শুক্রবার।
একটা বার উল্লেখ করে দিলাম। তোমরা এখানে তারিখও মেনশন করতে পারো, আমি বার উল্লেখ করেছি, তোমরা ডেট উল্লেখ করতে পারো। মুর্শিদাবাদ ইজ আ হিস্টোরিক্যাল প্লেস, মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গা। ইট ইজ রিলেটেড উইথ দ্য নবাবস, এটা এই নবাবদের সঙ্গে সম্পর্কযুক্ত। নবাব মানে নবাব সিরাজদৌল্লা, নবাব আলীবর্দী খাঁ, ইনাদের সঙ্গে সম্পর্কযুক্ত। উই শ্যাল গো দেয়ার বাই বাস, আমরা সেখানে বাসে করে যাব। উই শ্যাল স্টে দেয়ার ফর 3 days, আমরা সেখানে 3 দিন ধরে থাকবো। উই শ্যাল ভিজিট কাঠগোলাপস গার্ডেন, হিরাঝিল, কাটরা মসজিদ অ্যান্ড হাজারদুয়ারি মিউজিয়াম, আমরা সেখানে কাঠগোলাপের বাগানে ঘুরবো। হিরাঝিল একটা পুকুরের নাম, সে পুকুরের কাছে যাব। কাটরা মসজিদে যাব এবং হাজারদুয়ারি মিউজিয়ামটা দেখব। হাজারদুয়ারি মিউজিয়ামের নাম তোমরা সবাই শুনেছ, বলা হয় সেখানে নাকি 1000টা দরজা আছে, অরিজিনাল এবং ফলস মিশিয়ে, এবং সেখানে নবাবদের দ্বারা ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন অস্ত্রশস্ত্র, বিভিন্ন পোশাক আশাক, এগুলো সব সংরক্ষণ করে রাখা আছে। যদি কোনোদিন মুর্শিদাবাদ যাও সত্যি দেখে আসবে। উই শ্যাল কালেক্ট মেনি হিস্টোরিক্যাল নলেজেস ফ্রম দিজ প্লেসেস, আমরা ওই সমস্ত জায়গা থেকে বিভিন্ন ঐতিহাসিক তথ্য সংগ্রহ করব। আওয়ার টিচার্স উইল বি দেয়ার টু গাইড আস, আমাদেরকে গাইড করার জন্য আমাদের শিক্ষকরা ওখানে থাকবেন। সো অল দ্য উইলিং স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু এনলিস্ট দেয়ার নেমস টু দ্য আন্ডারসাইন্ড পারসন অন অর বিফোর টুইসডে উইথ ₹2000। আর সমস্ত ইচ্ছুক ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যেন নামটা লিখিয়ে দেয় নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির কাছে মঙ্গলবারের দিন অথবা তার আগে। যেহেতু শুক্রবার ট্যুর হবে, তো 2-3 দিন আগে তো নামটা নিয়ে নিতে হবে, তাই না? গাড়ি ফাড়ি বুক টুক করতে হবে। তাই আমরা মঙ্গলবার দিন বা তার আগে নামগুলো সংগ্রহ করে নেব। তবে খালি হাতে নাম লেখালে হবে না, 2000 টাকা জমা দিয়ে নাম লেখাতে হবে। আমরা ফিটা উল্লেখ করে দিলাম। আর এখানে আমি বার লিখেছি, তোমরা এখানে তারিখ দিতে পারো। ট্যুর মনে করো তুমি 16 তারিখ করবে, তো নাম লেখাতে বলো 12 তারিখ বা 13 তারিখে দিয়ে নাম লেখাতে বলবে। The students are requested to take 3 sets of clothes, towel, soap, comb, mobile charger, oil, etc. in their bags. আর বাচ্চাদেরকে বলা হচ্ছে তাদের সঙ্গে রাখতে 3 সেট কাপড়, গামছা, সাবান, চিরুনি, মোবাইল চার্জার, তেল ইত্যাদি তাদের ব্যাগের মধ্যে। ফার্দার ডিটেলস উইল বি পুট আপ অন দ্য নোটিশ বোর্ড, আর বিশদ বিবরণ নোটিশ বোর্ডে পরবর্তীকালে টাঙিয়ে দেওয়া হবে। এটুকু লেখা হয়ে গেলে তোমরা এখানে SD মানে সাইন্ড বাই, কে লিখছে নোটিশটা, তুমি তোমার নাম লিখবে। আমি লিখেছি তপন আচারিয়া, তোমরা তোমাদের নিজেদের নামটা লিখবে। তারপর সেক্রেটারি লিখেছি, তারপর আমি লিখেছি ট্যুর কমিটি মানে কোন কমিটির সেক্রেটারি, আমি ট্যুর কমিটি লিখেছি। তবে কোশ্চানে কালচারাল কমিটি বলেছে, কালচারাল কমিটিও লিখতে পারো। আর তার নিচে স্কুলের নাম দিয়ে দেবো কন্টাই মডেল ইনস্টিটিউশন। আর এদিকে আছে কাউন্টার সাইন্ড বাই HM, মানে হেডমাস্টারকে দিয়ে কাউন্টার সাইন করাতে হবে। এটা করে এটা একটা গ্যাপ দিয়ে দিবে, হেড স্যারের সই করার জন্য জায়গাটা ফাঁকা রাখবে। এইভাবে আমরা সহজে নোটিশটা আলোচনা করলাম। 8-এর দাগে একটা স্টোরি দিয়েছে, স্টোরি পয়েন্ট করে দিয়েছে এ কিং অ্যান্ড এ জেস্টার, একজন রাজা এবং কৌতুক মানে যারা জোকস টোকস শোনায়। জেস্টার ক্র্যাকড জোকস, সে জোকস শোনাচ্ছিল। জেস্টার ক্র্যাকড জোকস অন দ্য কিং, আর সে কৌতুকটা মাঝখানে রাজার উপরে কয়েকটা জোকস ঝেড়ে দিল। সেন্টেন্স দ্য জেস্টার টু ডেথ, রাজা একটু অপমানিত হলেন, তিনি কৌতুকটাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন যে তুই আমাকে মেনে নিয়ে আর কি মারছিস, আমি রাজা আর আমাকে নিয়ে জোকস শোনাচ্ছিস আর তোকে মরতে হবে। তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। তবে মেরে দেওয়ার আগে অ্যালাউড হিম টু চুজ দ্য ওয়ে টু ডাই, তিনি সেই কৌতুকটাকে জিজ্ঞেস করলেন যে তোকে মেরে তো ফেলবো, তবে তুই বল কিভাবে মরতে চাস। সে কৌতুকটাকে জিজ্ঞেস করলেন। দ্য জেস্টার চুজ টু ডাই অফ ওল্ড এজ, আর কৌতুকটা বেশ চালাক ছিল, সে বলল মহারাজ আমাকে যখন মারবেন বলছেন আর আমাকে ইচ্ছা প্রকাশ করতে বলছেন, তাহলে আমি বুড়ো হলেই আমাকে মারুন, বৃদ্ধ বয়সে আমি মরতে চাই। এভাবে গল্পটা আমরা লিখবো সহজে। সেক্ষেত্রে শুরুতে আমরা হেডিং দিয়ে দেবো এ কিং অ্যান্ড এ জেস্টার, একজন রাজা এবং একজন কৌতুক। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, একদা একটা রাজা ছিলেন। দ্য কিং লাইক টু লিসেন টু জোকস, রাজা জোকস শুনতে পছন্দ করতেন বা ভালোবাসতেন। ওয়ান ডে হি কল্ড আ জেস্টার টু হিজ কোর্ট, একদিন তিনি একটা কৌতুক মানে সেই জোকস যারা শোনায় তাকে ডাকলেন তার রাজদরবারে। দ্য জেস্টার কেম অ্যান্ড বিগ্যান টু ক্র্যাক জোকস, সে জেস্টার এলো এবং রাজাকে বিভিন্ন জোকস শোনানো শুরু করলো। দ্য কিং ওয়াজ গেটিং ফান, রাজা বেশ মজা পাচ্ছিলেন। সাডেনলি দ্য জেস্টার ক্র্যাক সাম জোকস অন দ্য কিং, হঠাৎ করে সেই জেস্টার কী করলো, রাজার উপরে কয়টা জোকস ঝাড়া শুরু করলো, মানে রাজাকে নিয়ে জোকস বানানো শুরু করলো। তাতে রাজা তো একটু অপমানিত হবেন, তাই না, রাজা বলে কথা। দ্য কিং ফেল্ড অফেন্ডেড, রাজা একটু অপমানিত হলেন। হি সেন্টেন্সড দ্য জেস্টার টু ডেথ, তিনি ওই কৌতুকটাকে মানে জেস্টারকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন। দ্য এন্টায়ার কোর্ট বিকেম সাইলেন্ট, গোটা রাজপ্রাসাদ একদম নীরব চুপ হয়ে গেল। দেন দ্য কিং অ্যালাউড দ্য জেস্টার টু চুজ দ্য ওয়ে টু ডাই, তখন রাজা সেই জেস্টারকে বললেন যে তুমি কিভাবে মরতে চাও, তোমার পথটা তুমি বেছে নাও। দ্য জেস্টার ওয়াজ ভেরি ক্লেভার, তবে সে কৌতুকটা ছিল খুবই চালাক। হি ইমিডিয়েটলি চোজ টু ডাই অফ ওল্ড এজ, সে সঙ্গে সঙ্গে বলল মহারাজ আমি বৃদ্ধ বয়সে মরতে চাই, বুড়ো হয়ে মরতে চাই, আমি এখন মরতে চাই না। দ্য কিং অ্যাপ্রিসিয়েটেড দ্য জেস্টার্স প্রেজেন্স অফ মাইন্ড, আর রাজা সঙ্গে সঙ্গে সে কৌতুকের উপস্থিত বুদ্ধির প্রশংসা করলেন। হি রিলিজড দ্য জেস্টার, তিনি সে জেস্টারকে ছেড়ে দিলেন। আমরা গল্প যখন লিখলে আমরা মোরাল দিতে হবে, মোরাল আমরা দেবো প্রেজেন্স অফ মাইন্ড ক্যান সেভ আস ফ্রম ডেঞ্জার, উপস্থিত বুদ্ধি কিন্তু আমাদেরকে বিপদের হাত থেকে বাঁচাতে পারে। আর 9-এর দাগে একটা কোশ্চেন দিচ্ছে, একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে বলেছে ব্যাংক ডাকাতিকে নিয়ে। কিছু পয়েন্ট দেওয়া আছে, এ ডেয়ারিং ব্যাংক রবারি, একটা দুঃসাহসিক ব্যাংক ডাকাতি। 5 আর্মড মেন ইন এ কার, 5 জন সশস্ত্র লোক গাড়িতে করে এসেছিল। অ্যাট অ্যাবাউট 12 noon, প্রায় দুপুর 12টার সময়। গার্ড ওভার পাওয়ার, প্রথমে তারা ব্যাংকের যে সামনে গার্ড থাকে তার উপর চড়াও হলো।
কি অফ দ্য লকড হবে না, লকার হবে। কি অফ দ্য লকার ফ্রম দ্য ম্যানেজারের কাছে তারা লকারের চাবি নিল অন গান পয়েন্ট, বন্দুক দেখিয়ে। ₹20 lakhs লুটেড, 20 লাখ টাকা লুট হয়ে গেল। এনকোয়ারি মানে তদন্ত, আর নো অ্যারেস্ট ইয়েট মানে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। তো এটাকে আমরা ইলাবোরেট করে রিপোর্টের আকারে লিখবো। সেক্ষেত্রে আমরা হেডিং দেবো এ বোল্ট ব্যাংক রবারি, একটা দুঃসাহসী ব্যাংক ডাকাতি, 20 lakhs লুটেড। আর কে লিখছে বাই স্টাফ রিপোর্টার। আমরা জায়গার নাম দিলাম কন্টাই, তোমরা তোমাদের পছন্দের জায়গা দিয়ে দেবে, যেহেতু পয়েন্টে কোনো জায়গার নাম উল্লেখ করা নেই, তারিখও বলা নেই। আমরা জায়গার নাম আর তারিখটা ইচ্ছে মতো দেবো, ব্যাংকের নামটাও ইচ্ছে মতো দেবো, পয়েন্টে কিছু বলা নেই। আমরা তারিখ দিলাম December 5। এবার লেখা শুরু করবে এ ডেয়ারিং ব্যাংক রবারি টুক প্লেস ইয়েস্টারডে ইন দ্য ওপেন ডে লাইট। একটা দুঃসাহসী ব্যাংক ডাকাতি ঘটে গেল গতকাল প্রকাশ্য দিবালোকে। ইট টুক প্লেস অ্যাট দ্য কন্টাই ব্রাঞ্চ অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাট অ্যাবাউট 12 PM। দুপুর 12টার সময় কাঁথিতে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ব্রাঞ্চটা আছে, SBIর যে ব্রাঞ্চটা আছে, ওখানেই দুর্ঘটনাটা ঘটলো, এই ডাকাতিটা হলো। 5 persons কেম ইন এ মারুতি কার, 5 জন লোক এসেছিল মারুতি কারে করে, অ্যান্ড গট ইন টু দ্য ব্যাংক অ্যাজ কমন কাস্টমার্স, এবং তারা ব্যাংকে ঢুকলো সাধারণ যাত্রী হিসেবেই, সাধারণ কাস্টমার হিসেবেই। বাট দে ওয়ার আর্মড উইথ নাইভস অ্যান্ড পিস্তল, কিন্তু ওদের সঙ্গে ছুরি ছিল, পিস্তল ছিল। দে স্টার্টেড দেয়ার ওয়ার্ক ইনসাইড দ্য ব্যাংক, আর তারা তাদের কাজকর্ম শুরু করলো ব্যাংকের মধ্যে। দে ওভার পাওয়ার দ্য গার্ড অ্যাট ফার্স্ট, প্রথমে তারা ব্যাংকের যে গার্ড ছিল তার উপর চড়াও হলো। দেন দে হেল্ড অল আদার কাস্টমার্স অ্যাট দ্য গান পয়েন্ট, তারপর তারা ব্যাংকের ভেতরে থাকা অন্যান্য কাস্টমারদেরকে বন্দুক দেখিয়ে এক জায়গায় জড়ো করলো। ওয়ান অফ দেম থ্রেটেন্ড দ্য ম্যানেজার, তাদের মধ্যে একজনকে ম্যানেজারকে ভয় দেখাতে লাগলো। অ্যান্ড ফোর্সড হিম টু ওপেন দ্য লকার, এবং ম্যানেজারকে বাধ্য করলো লকারটাকে খুলতে। দে ফিল্ড দেয়ার ব্যাগস উইথ ক্যাশ অ্যান্ড জুয়েলস, তারা তাদের ব্যাগগুলো ভর্তি করলো নগদ টাকা দিয়ে এবং গয়নাগাটি দিয়ে। দে কন্টিনিউড দেয়ার অপারেশন ফর 15 minutes, তারা তাদের কাজকর্ম এই ডাকাতির কাজটা চালালো 15 মিনিট ধরে। অ্যান্ড দেন ওয়াকড আউট, এবং হেঁটে বেরিয়ে গেল। অ্যান্ড এসকেপড বাই দ্য কার, এবং যে গাড়িতে করে এসেছিল সেই গাড়িতে করে পালিয়ে গেল। দ্য পুলিশ অ্যারাইভড এ লিটিল লেটার, পুলিশ কিছুক্ষণ পরে এসে পৌঁছালো। প্রাইমারি ইনভেস্টিগেশন রিভিলস দ্যাট দ্য রবার্স লুটেড ₹20 lakhs ইন ক্যাশ অ্যান্ড জুয়েলস অফ ওর্থ ₹6 lakhs। প্রাথমিক তদন্তে জানা গেছে যে ডাকাতরা লুট করে নিয়ে গেছে 20 লাখ টাকা ক্যাশ এবং কিছু সোনার গয়না নিয়ে গেছে, যার মূল্য হচ্ছে প্রায় 6 লক্ষ টাকা। দ্য পুলিশ সেড দ্যাট দে উইল চেক সিসিটিভি ফুটেজ অ্যান্ড স্টার্ট এনকোয়ারি ভেরি সুন, পুলিশ বলে যে তারা সিসিটিভি ফুটেজ চেক করবেন এবং খুব শীঘ্রই তদন্ত চালু করবেন। অ্যান্ড দে উইল অ্যারেস্ট দ্য রবার্স সুন, এবং তারা খুব শীঘ্রই ডাকাতদেরকে গ্রেপ্তার করবেন। বাট নো রবার ইজ অ্যারেস্টেড সো ফার, কিন্তু কোনো ডাকাত এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এইভাবে পেজ নাম্বার 72-এ যে পেজটা দেওয়া ছিল আমরা পুরো পেজটাই আলোচনা করলাম। সিন আলোচনা করলাম, আনসিন আলোচনা করলাম, গ্রামার এবং রাইটিং স্কিল সবটাই আলোচনা করলাম। রাইটিংগুলো তোমরা খাতায় তুলে নেবে এবং বারে বারে পড়বে, দেখবে সহজে মনে থাকবে। এরকম করে কিছু মডেল প্র্যাকটিস করে যাও। আমি নেক্সট মডেলগুলো আমার চ্যানেলে আপলোড করতে থাকবো। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।